যে কোনো এজেন্সির উচিত শুভেন্দুকেই জেরা করা, কারণ একটি ছবি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে শাহজাহান শেখের। তো সুতরাং শুভেন্দু অধিকারী কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ছে, শাহজাহান শেখ কি করেছে না করেছে এটার একটা আলাদা পার্ট, তদন্তের পার্ট, কিন্তু শুভেন্দুকে দেখা যাচ্ছে তার সঙ্গে কথা বলতে। তাহলে অন্য ব্যক্তিদের দিকে আঙুল তোলার আগে এটা ধরে নিতে হয় যে শুভেন্দুর সঙ্গেও যথেষ্ট তার চেনা শোনা, পরিচিতি, হৃদ্যতা, যোগাযোগ ছিল। তাহলে প্রথমে তো শুভেন্দু অধিকারীকেই জেরা করা উচিত। একটা তো অভিযোগ আসছে যে শুভেন্দু অধিকারী শাহজাহানকে নাকি বিজেপিতে যোগ দিতে বলেছিলেন, শাহজাহান তাতে রাজি হয়নি, তারপর থেকেই বদনাম দিয়ে, তল্লাশি করে, আতঙ্ক ছড়িয়ে, চাপ দিয়ে তাকে বিজেপিতে যোগদান করাবার চেষ্টা হচ্ছিল, এই অভিযোগও তো সামনে আসছে। ফলে এই সবটাই তদন্ত দরকার। আর ছবি যখন সামনে এসছে তখন শুভেন্দু অধিকারী সেই তদন্ত থেকে বাদ যেতে পারেন না। এখন উনি বিষয়টা ঘোরাবার জন্য সেন্ট্রাল এজেন্সি, এনআইএ এইসব দিকে কথা বলছেন, কিন্তু এগুলো তো বিজেপির শাখা সংগঠন, এগুলোকে দিয়েই তো চাপ দেওয়া হয়, এগুলোকে দিয়েই তো অশান্তিটা করা হয়, এগুলোকে দিয়েই তো প্রভোকেশন ছড়ানো হয়। তো সুতরাং শাহজাহানের সঙ্গে শুভেন্দুর যে ছবি দেখা গেছে তার ভিত্তিতে শাহজাহান তদন্তে শুভেন্দু অধিকারীকে অবশ্যই ইনক্লুড করা উচিত। অন্যদিকে সুকান্ত মজুমদার বলছে বাংলায় যদি বিজেপি সরকার আসে তাহলে বুলডোজার চালাবে। দেখুন, সুকান্ত মজুমদার ট্রেনি সভাপতি, ওনার বালুরঘাটের নিজের ওয়ার্ডটাও পর্যন্ত বিজেপিকে জেতাতে পারেননি। আর অনুপম হাজরা বলেন ওনার ওয়ার্ডে 20 জন লোক ওনার সঙ্গে হাঁটে, তার মধ্যে 18 জন নিরাপত্তারক্ষী। যার সঙ্গে দুটো লোক নেই তার আবার বড় বড় কথা। বাংলা এই বুলডোজার কালচারে বিশ্বাস করে না। বুলডোজার কালচার আবার কি? আইনের পথে চলবে। বাংলা, কলকাতা এগুলি কেন্দ্রের রিপোর্টে দেশের সবথেকে শান্ত, গণতান্ত্রিক রাজ্য, শান্তিপূর্ণ রাজ্য, আইন শৃঙ্খলা ঠিকঠাক, মহিলাদের নিরাপত্তায় দেশের সেরা, এগুলো প্রমাণিত। কোনো বিচ্ছিন্ন ঘটনাকে ধরে সুকান্তবাবু গোটা বিষয়টা একটু দেখুন না, যে অন্যান্য রাজ্যগুলিতে কেন্দ্রীয় এজেন্সি যখন গেছে তখনও যে হামলা হয়েছে সেগুলোর ইতিহাসগুলো তো তাকে আজকে জবাব দিতে হবে। এইসব অবান্তর কথাবার্তা। যেহেতু আইনের ব্যাপারটা বললেন, সেখানে সন্দেশখালীর লোকজন বলছে শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার করতে পারবে না, যদি গ্রেফতার করে আমরা তাহলে কালকে নাজার থানা ঘেরাও করবো। এরাই তো ভোট দিয়ে মুখ্যমন্ত্রীকে জিতিয়েছেন, এরা আবার আইন না, এটার সঙ্গে আমি তো কিছু বুঝতে পারছি না। এর সঙ্গে ভোট, মুখ্যমন্ত্রী এগুলো আসছে কোথার থেকে? কোনো একটি এলাকার মানুষের যদি কোনো একটি বিশেষ ব্যক্তির প্রতি সহমর্মিতা, সমর্থন থাকে, তার শুভানুধ্যায়ী হয়, তাহলে সেই মানুষগুলিকে গণতান্ত্রিক পদ্ধতিতে আগে তাদের তো এইটা বিশ্বাস করাতে হবে যে কনসার্ন ব্যক্তি কোনো দোষ করেছেন। একটা মানুষের আবেগ থাকবে না? একটা এলাকায় যদি কোনো মানুষের প্রতি এলাকাবাসীর একটা আবেগ থাকে, তার সঙ্গে ল অ্যান্ড অর্ডারকে তুলনা করা হচ্ছে কেন? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কেউ প্রভোগ করছে না। কিন্তু আমরা বলছি প্রভোকেশন তো বিজেপি দিচ্ছে। বিজেপি নেতারা বলে দিচ্ছেন এরপর উত্তর 24 পরগনায় যাবে এজেন্সি, এরপর অমুকের বাড়ি যাবে এজেন্সি। এগুলো কারা দিচ্ছে? বিজেপি দিচ্ছে, প্রভোকেশন দিচ্ছে, বলে দিচ্ছে, গাইড করছে। কাকে গাইড করছে? সেন্ট্রাল এজেন্সিকে গাইড করছে। বিজেপি তাদের সাংগঠনিক দুর্বলতা ঢাকতে এজেন্সিকে গাইড করছে। আর একটা এলাকায় সকালে যদি কেউ দেখে তাদের এলাকার কোনো পরিচিত মুখের বাড়ি তালা ভাঙার চেষ্টা হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, এটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়। ফলে তার সঙ্গে আইন শৃঙ্খলাকে জড়িয়ে দিয়ে এই প্রচার। তবে উত্তরপ্রদেশে যখন একজন ক্রিমিনালকে ধরতে গিয়ে 7 জন পুলিশের মৃত্যু হয়েছিল, তখন বিজেপির এইসব কোথায় ছিল? যখন সিপিএম জমানায় ক্রিমিনালকে ধরতে গিয়ে ডিসি পোর্ট বিনোদ মেহতাকে জীবন্ত খুঁচিয়ে, কুপিয়ে, আগুন দিয়ে হত্যা করা হয়েছিল, ওসি তিলজলাকে হত্যা করা হয়েছিল, ডিসির দেহরক্ষীকে হত্যা করা হয়েছিল, তখন এরা ছিলেন কোথায়? আজকে বড় বড় কথা বলতে আসছে। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেছেন যে এই শাহজাহানদের মদতেই সরকার ভোটে যেতে, যদি শাহজাহানদের গ্রেফতার করে তাহলে সরকার ভোটে জিততে পারবে না, তাই সরকার এটাকে নিয়ে লুকোচ্ছে। সুকান্ত মজুমদার ভুলে গিয়েছেন 2021 সালের বিধানসভা নির্বাচনটি কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে, কেন্দ্রীয় সেন্ট্রাল এজেন্সি
তাদের সমস্ত গতিবিধি অব্যাহত ছিল এবং সেন্ট্রাল ইলেকশন কমিশন 8 দফায় বিজেপির কথা শুনে করোনার মধ্যে 8 দফায় নির্বাচন করিয়েছিল। তখন তো কোনো শব্দ শুনিনি, তখন তো একটা শব্দও আসেনি। সুতরাং নাচতে না জানলে উঠোন বাঁকা, বিজেপি হারে একভাবে, তারপর যখন যে বিচ্ছিন্ন কোনো ইস্যু তৈরি হয় সঙ্গে সঙ্গে সেইগুলোকে দিয়ে ছুতো তৈরি করতে চায়। বলছি সন্দেশখালীতে যে ইডি আক্রান্ত হয়েছে, আরে সুকান্ত মজুমদারের বিজেপির মধ্যে লোকেরা বলছে সুকান্ত মজুমদারের আমলে বিজেপি রেজাল্টের থেকে তো দিলীপ ঘোষের আমলের বিজেপির রেজাল্ট ভালো ছিল। তো তাহলে সুকান্ত মজুমদার তো ব্যর্থতম সভাপতি, তো দিলীপ ঘোষ তো বিজেপির পয়েন্ট অফ ভিউ থেকে সুকান্তর থেকে ভালো রেজাল্ট দিয়েছিল। তো সুকান্তর তো উচিত ওই গ্রাউন্ডেই ইস্তফা দিয়ে চলে যাওয়া। শাহজাহান সম্পর্কে অমিত মালব্য বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সেফ হাউস প্রোভাইড করছে, সন্ত্রাসবাদীদের রক্ষা করা বন্ধ করছে। অমিত মালব্য একটা বাচাল। অমিত মালব্য, তার সঙ্গে বাংলার গ্রাউন্ড রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। অমিত মালব্য বরং শুভেন্দুর সঙ্গে শাহজাহান শেখের ছবিটা টুইট করুন এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে বা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যগুলিতে এজেন্সি গেলে কিভাবে এজেন্সিকে নানা বাধার মুখে পড়তে হয়েছে ইত্যাদি সেগুলো দেখুক। আর এজেন্সি কেন শুধু তৃণমূলকে টার্গেট করে ব্যবহার হচ্ছে, কেন বিজেপির চোরগুলো, শুভেন্দু অধিকারী একটা রেজিস্টার্ড চোর তোলাবাজ, সিবিআই এর এফআইআর নেম, কেন ওর কাছে এজেন্সি যাচ্ছে না, তার কৈফিয়ত দিক অমিত মালব্য। সন্দেশখালী কাণ্ডে এবার কেন্দ্রীয় সরকার সক্রিয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট চেয়েছে ইডির উপর হামলার জন্য পদক্ষেপ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এত মাস ধরে মণিপুর জ্বলছে, সেটা ঠান্ডা করতে পারলো না কেন? শুধু এই একটা গ্রাউন্ডেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত। মণিপুর জ্বলছে গত কয়েক মাস ধরে, সেইটা ঠান্ডা করতে পারেনি কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দেশের অন্যান্য জায়গায় কিভাবে হামলা হচ্ছে, কিভাবে হিংসা হচ্ছে, সেগুলো দেখতে পাচ্ছে না। আর শান্ত পশ্চিমবঙ্গ সেখানে দু একটা প্রভোকেশন দিয়ে বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে সেগুলোকে নিয়ে রাজনীতি করতে যাচ্ছে, এটা মানুষ ধরে ফেলেছে। এই সন্দেশখালীর ঘটনা নিয়ে ইডিকে মামলা করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। কোর্টের ব্যাপার তো, বিচার প্রক্রিয়ার ব্যাপার, এই নিয়ে কোনো মন্তব্য করব না। রাজভবনে ইডি ডিরেক্টর সহ অন্যান্য আধিকারিকদের সাথে রাজ্যপালের প্রায় 45 মিনিট বৈঠক হয়েছে। রাজ্যপাল পুরোদস্তুর বিজেপি প্রেরিত, বিজেপির দূত, বিজেপির লোক, সাংবিধানিক চেয়ারকে তিনি অপব্যবহার করে আসছেন। তো আবার যারা দেখা করতে গেছেন তারাও তাদের এজেন্সিগুলির ব্র্যান্ড ভ্যালু, ক্রেডিবিলিটি, গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা জলাঞ্জলি দিয়ে তারা বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছেন। ফলে একজন বিজেপির নেতা তার শাখা সংগঠনগুলির কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, এর বাইরে এর কোনো ব্যাখ্যা নেই। এই যে ইডির বৈঠক হয়েছে, ডিরেক্টর যিনি এসেছিলেন সিজিও কমপ্লেক্সে, সেই বৈঠকে উপস্থিত ছিল বিএসএফ, এনআইএ, আয়কর দপ্তর এবং সিআইএসএফ। এবং এটা নিয়ে জানা যাচ্ছে সম্পত্তির বিষয়, শাহজাহানের সম্পত্তির বিষয় খতিয়ে দেখবে আয়কর দপ্তর, ক্রাইমের বিষয় দেখবে এনআইএ, এবং ওনার বিরুদ্ধে রোহিঙ্গাদের বিরুদ্ধে আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে, এই বিষয়টি খতিয়ে দেখবে বিএসএফ। সব থেকে বড় কথা, যদি রোহিঙ্গা ইস্যু যারা তুলছেন তারা আগে এটা বলুন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর কি করছিল। কারণ সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের বা রাজ্য পুলিশের নয়, ওটা অমিত শাহর নেতৃত্বাধীন স্বরাষ্ট্র দপ্তরের আওতায় থাকা বিএসএফ। তো বিএসএফ সেখানে তারা এই কে অনুপ্রবেশ করছে, রোহিঙ্গা এলো না শাহজাহান পালালো, দেশের সীমান্ত দিয়ে কারা যাচ্ছে তারা দেখবেন। তারা বাইরে গল্প ছাড়ছেন কেন? নিজেদের কাজ নিজেরা করুন। 5 দিন পরে এখনো গ্রেপ্তার হয়নি। আজকে সমস্ত শাহজাহানের বাড়ির সামনে রাস্তায় গাড়ি বাস থামিয়ে তল্লাশি করছে। তো পুলিশ তার কাজ করছে। এখন লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা ব্যাংক লুট করেও বহু লোক বিদেশে পালিয়ে গেছে, তখন বিজেপি সরকার আঙুল চুষছিল, এরম ঘটনা ঘটেছে। সিপিএম জমানায় গণহত্যা কঙ্কাল কাণ্ডের নায়করা তপন শুকুররা পালিয়ে বেড়াতো, অ্যাম্বুলেন্স তল্লাশি করার সময় ধরা পড়েছিল, সেগুলো যেন সিপিএম এগুলো সব মনে রাখে। সাঁইবাড়ি হত্যার খুনিরা পরে নাম বদলে সিপিএম এর সরকারে মন্ত্রী পর্যন্ত ছিল, সাংসদ হয়েছে, সেগুলো যেন মনে রাখে। তো পুলিশ প্রশাসন দেখছে, অতীত ভুলে গেলে চলবে? চারপাশে যা বিজেপি করছে সেগুলো ভুলে গেলে চলবে? বসিরহাট পুলিশের
আইন আইনের কাজ করছে। পুলিশের কাছে যা অভিযোগ আছে তার ভিত্তিতে পুলিশের যা তদন্ত, তাহলে ইডির উচিত এবার পুলিশের সেই তদন্তে সহযোগিতা করা। পুলিশ তো তার তদন্তের কাজ করছে। দাদা এটা নিয়ে একটু বলি যে শেখ শাহজাহানের সিকিউরিটি যে ছিল তার অভিযোগ হলো, তার অভিযোগে জেলা পুলিশ তৎপর হলো এবং তদন্ত শুরু করলো। এসডিপিও লেভেলের একজন চলে এলেন ইডি দপ্তরে। অন্যদিকে ইডি দপ্তর যেটা বারবার ধরে অভিযোগ করছে, তারা এফআইআর কপি চেয়েছে, তারা যেটা এফআইআর করছে সেই কপিটা তাদেরকে দেওয়া হয়নি জেলা পুলিশ থেকে। তারা হাইকোর্টের দ্বারস্থ। এই যেটা বৈপরীত্য না, তারা বৈপরীত্য মানে তো ব্যাপারটা সেরম নয়। এফআইআর এর কপি পাওয়ার একটা নির্দিষ্ট নিয়ম পদ্ধতি আছে, তো সেই পদ্ধতিগুলো মানলে তারা পাবেন। এফআইআর এর কপি তো গেলেই সঙ্গে সঙ্গে জেরক্স করে দিয়ে দেয় না। এফআইআর এর কপি পাওয়ারও তো একটা নিয়ম নীতি বলে পদ্ধতি ব্যাপার আছে, সেগুলো দেবেন। আজকে সিবিআই বা ইডি অফিসে যতগুলো এফআইআর হচ্ছে, কেউ গিয়ে যদি বলি যে কেউ গিয়ে বললেন আমাদের এফআইআর এর কপি দিন, এফআইআর এর কপি দিয়ে দেবে? হয় নাই কখনো। সুতরাং যা হবে পদ্ধতি মেনে, যদি এইভাবে কোনো একটা এলাকায় কোনো ঘটনা ঘটেছে, কেস কাউন্টার কেস আছে, দুটোরই তদন্ত হবে। পুলিশই অভিযোগ করছে এর বিরুদ্ধে, ইডির বিরুদ্ধে যে অসহযোগিতা করছে এই কেসে। স্বাভাবিক, তদন্ত যখন হচ্ছে কারা গেছিল, কেন গেছিল, সেখানে প্ররোচনা দিয়েছে কিনা, সেগুলো তো অভিযোগ আছে। শাহজাহানের বিরুদ্ধে যেমন অভিযোগ রয়েছে ইডি সূত্র বলে, আবার ইডি বা কোনো বহিরাগত এজেন্সি তারা এলাকায় কোনো প্ররোচনা তৈরি করেছে কিনা, বা তাদের পেছনেও বিজেপির কেউ আছে কিনা, সেগুলো তো অভিযোগে এসছে। ফলে কেস কাউন্টার কেস হলে দুটোরই তদন্ত হবে। তো সেখানে এখানে শাহজাহানকে বা তার বাড়ির লোকেদের সেই তদন্তে কোঅপারেট করতে হবে, আর ইডির বিরুদ্ধে অভিযোগ হলে ইডি কোঅপারেট করবে না, এটা কিভাবে হবে? কেস হলে তো কোঅপারেট করতে হবে। বলছি আরেকটা বিষয় হচ্ছে যে মানে সন্দেশখালীতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন হচ্ছে, এবং সেখানে আমাদের রাজ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলাটা শিল্পের পর্যায়ে গিয়ে পৌঁছেছে। যখন রাজ্য পুলিশকে কোনো এলাকায় কোনো মানুষ বিক্ষোভ দেখান, তখন সেটা বলা হয় জনরোষ। আর যখন সেন্ট্রাল এজেন্সিকে কেউ বিক্ষোভ দেখায়, তখন বলা হয় পরিকল্পিতভাবে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করছে। ফলে যে সম্পূর্ণ প্রচারের মেরুকরণের মাধ্যমে পুলিশের ভূমিকার যে বিভ্রান্তি ছড়ানো হয়, সেটা অত্যন্ত আপত্তিকর। কোনো এলাকায় কোনো তাৎক্ষণিক ঘটনায় এরকম ঘটনা ঘটেছে, পুলিশকে মানুষ বিক্ষোভ দেখিয়েছেন, সঙ্গে সঙ্গে আমরা দেখেছি বলা হয়েছে জনরোষের মুখে পুলিশ, জনরোষের মুখে পুলিশ, জনরোষের মুখে পুলিশ। কিন্তু ইডি গেলে জনরোষের মুখে নয়, ইডি গেলে হচ্ছে পরিকল্পিত দুষ্কৃতী হামলা। তখন কিন্তু জনরোষ নেই, তখন জনতা নেই। তো এই বৈপরীত্য যদি প্রচারের মেরুকরণে হয়ে থাকে, মানুষ বিচার করবেন। রাজ্য পুলিশের বিরুদ্ধে গেল, হাইকোর্টে মামলা দিয়ে করলো, তো হাইকোর্টে কেউ যাওয়ার অধিকার আছে, তো গেছে। এপ্রিল মাসের 7 থেকে 8 দফা লোকসভা ভোট, আর এপ্রিলের শেষে বা মে মাসের প্রথমে গণনা। কিন্তু ফেব্রুয়ারি মার্চে প্রথমে ভোট গণনা, কিন্তু বিজেপি সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচনী প্রস্তুতি শেষের নির্দেশ, রাজ্যে বিজেপিকে নির্দেশ বিজেপি কেন্দ্রীয় দপ্তর। কিছুই বলবো না। বিজেপির নির্বাচনী প্রস্তুতি মানে তো কিছু সেন্ট্রাল শক্তির অপপ্রয়োগ, আর এ রাজ্যের হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। তো এরকম তো কত প্রস্তুতির গত দেখলাম 2021 সালে দিল্লির সব নেতারা ডেলি প্যাসেঞ্জারি করলেন, সারা ভারত থেকে নেতারা এলেন, প্রস্তুতি বৈঠক হলো, আবকিবার 200 পার হলো। তারপরে তো সিপিএম যদি কিছু ভোট ট্রান্সফার না করতো, বিজেপি তো ধরাশায়ী এমনি হয়ে গেছে, আরো মুছে যেত। তো সিপিএম এর ভোট কমেছে, বিজেপি 4টি ভোট পেয়েছে, সেই কারণে কিছু ভোট কিছু বাকিটা তো তাই। তো ফলে ওরা কি করছে না করছে, দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি, শুভেন্দু বিজেপি, আদি বিজেপি, তৎকাল বিজেপি, আরএসএস বিজেপি, সিবিআই ইডি থেকে বাঁচতে যাওয়া চোর বিজেপি, সব মিলিয়ে ফিলিয়ে রয়েছে। আজ থেকে সিএম এর ভোট প্রিপারেশন, নবীন এবং প্রবীণ ইস্যুকে কি মাথায় রাখা হবে বা মাথায় রাখা হচ্ছে? এইসব এটা কোনো প্রশ্নই না। সাংগঠনিক কাজ, সাংগঠনিক বৈঠক হবে। কেন্দ্রীয় এজেন্সিদের সিদ্ধান্ত এবার থেকে তারা যদি রেডে যায়, তাহলে জেলা পুলিশকে কোনোভাবে তারা ইনফর্ম করবে না, কারণ ইনফর্ম করলে খবরটা বাইরে লিক হয়ে যাচ্ছে। কি বলবেন, জেলা পুলিশেও ভরসা নেই কেন্দ্রীয় এজেন্সি? তারা চলছেন পুরোদস্তুর বিজেপির কথায়, তা তারা তো তাই করেছেন।
আগেও তো ইনফর্ম করেননি, এটা তো নতুন নয়। এই যে ঘটনাটা ওনারা যখন মেল করেছেন সন্দেশখালীতে, ততক্ষণে তো ঘটনাটা ঘটে গেছে। তো সুতরাং ওনারা যে জানিয়ে যাচ্ছেন না, ওনারা যে তাহলে তার দায় দায়িত্ব নিশ্চয়ই পরবর্তীকালে স্টেট গভর্নমেন্টের উপর দেবেন না, নিজেদের ইচ্ছা মতো করবেন। আপনারা বিজেপি যাদের আগে থেকে পূর্বাভাস দিয়ে দেবে, বিজেপি বলে দিচ্ছে উত্তর 24 পরগনায় কি হবে এবার দেখুন, বিজেপি বলে দিচ্ছে অমুকের বাড়ি যাবে, তো বিজেপি তল্পিবাহকের মতো কাজ করছে এজেন্সি। শুভেন্দুর মতো লোক চোরটা চিটিংবাজ, তার এফআইআর নেম, তার বাড়িতে তল্লাশি করার সাহস দেখাচ্ছে না, তো তারা তো এমনিতেই পক্ষপাত দুষ্ট, তারা বিজেপি শিখিয়ে দেয়া বুলিয়ে ওড়াচ্ছে। চোর মুক্ত বাংলা গড়ার ডাক যদি শুভেন্দু অধিকারী দিয়ে থাকে, প্রথমে ওকে ঘাড় ধরে তুলে বঙ্গোপসাগরে চুবিয়ে দেওয়া উচিত। তার কারণ ক্যামেরার সামনে টাকা নিয়ে বিজেপি ওকে চোর বলেছিল, সিবিআই চেয়েছিল, সিবিআই ওর নামে এফআইআর করেছে, সারদায় অভিযুক্ত, নারদায় এফআইআর নেম। যদি চোর মুক্ত একটা রেজিস্টার্ড চোর মুক্ত বাংলা করতে হয়, তাহলে শুভেন্দু অধিকারীকে বঙ্গোপসাগরে আগে চুবিয়ে রেখে আসুক। বিরোধীরা বলছে একদিকে যেমন অভিষেকের ডায়মন্ড হারবার মডেলকে সামনে রাখা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, অন্যদিকে সেই ডায়মন্ড হারবারেই বোম ফেটে জখম হচ্ছে শিশুরা। এটা অত বড় একটা জায়গা, কে কোথায় বদনাম করার জন্য, যেহেতু ডায়মন্ড হারবার এত ভালো নাম করছে, সেই কারণে ডিস্টার্ব করার জন্য অন্য শক্তি কেউ গিয়ে 2-4টে বোম রেখে এসছে, পুলিশ সেগুলো উদ্ধার করছে, 2-একটা দুর্ঘটনা ঘটেছে, আরো সতর্ক থাকা হচ্ছে। ডায়মন্ড হারবারকে বদনাম করার জন্য উল্টো দিকের শিবির থেকে এসব অন্য সব দল থেকে করা হচ্ছে। বিদেশে টাকা পাঠানোর অভিযোগে এবার শঙ্করাড্ডের পরিবারকে তলব করছে ইডি। তদন্তের বিষয় তারা বলতে পারবে। কেন্দ্রীয় যে প্রকল্পের সুবিধা দিতে বিজেপি বিকশিত ভারত নামে একটা শিবিরের আয়োজন করছে। আর বিকশিত ভারত কি করে হবে? ভারতকে তো শুকিয়ে দিয়েছে, শুষ্ক ভারত বিজেপির নেতৃত্বে। বিকশিত ভারত তো নয়, শুষ্ক ভারত, ড্রাই ইন্ডিয়া। ইন্ডিয়ার যে বিকাশ সেটার 12টা বাজিয়ে দিয়েছে বিজেপি। সাধারণ মানুষ কষ্টে আছেন, মূল্যবৃদ্ধি থেকে শুরু করে, কর্মহীনতা থেকে শুরু করে সমস্ত রকম চাপে ভারত একদম চূড়ান্ত কঠিন প্রতিকূল অবস্থায় রয়েছে। ফলে বাংলাকে তো বঞ্চনাই করছে, আর সারা ভারতকে শুকিয়ে মারছে এই বিজেপি। সুকান্ত মজুমদার আজকে গঙ্গাসাগরে গেছিলেন, সেখানে গিয়ে তিনি অভিযোগ করছেন যে সরকারি ভাড়ায় গঙ্গাসাগর যায়, এইরকম হোর্ডিং এ ছেয়ে গেছে, কিন্তু আদতে সরকারি ভাড়াটা কত তা নির্দিষ্ট করে কোথাও উল্লেখ নেই, যে যেমন পাচ্ছে। সুকান্ত মজুমদার বাচ্চা ছেলে, গঙ্গাসাগর মেলা অনেক বড় ব্যাপার, গঙ্গাসাগর মেলা ভারতবর্ষের মধ্যে একটা নজির। ফলে সেই জায়গায় ওর দেখা, এত বড় মেলা দেখা অভ্যাস নেই, সুতরাং কিছু কথা বলতে হয়, বলে ফেলেছে। আসলে এত সুষ্ঠুভাবে রাজ্য সরকার এই মেলাটা করছে, সারা ভারতবর্ষ থেকে আসা পুণ্যার্থী সাধুরা এর প্রশংসা করেন। তিনি আরো বলেছেন যে গঙ্গাসাগরে ঘাট তৈরি করার জন্য 19 কোটি টাকা লাগে এবং ড্রেজিং করার জন্য 30 কোটি টাকা লাগে, কিন্তু প্রতি বছর জিনিসগুলো নষ্ট হয়ে যায়। প্রতি বছর এত কোটি টাকা করে বিপুল ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঙ্গাসাগরের যেভাবে পরিকাঠামো উন্নতি হয়েছে সেটা অভাবনীয়। সারা দেশের মানুষ সুখ্যাতি করছেন, অন্য রাজ্য থেকে আসা সাধু সন্ন্যাসীরা সুখ্যাতি করছেন। সেখানে এই সুকান্ত মজুমদার, যে নিজের ওয়ার্ডে জিততে পারে না, বালুরঘাটে নিজের পার্টিকে জেতাতে পারে না, ও কি বললো না বললো তাতে কিছু এসে যায় না। গঙ্গাসাগরে টাকা দেওয়া প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছেন যে টাকা দিলেই টাকা চুরি হবে, বিজেপি যখন ক্ষমতায় আসবে গঙ্গাসাগরে তখন টাকা আসবে। আর গঙ্গাসাগর শুভেন্দু অধিকারীর কথা শুনলে অবাক হতে হয় যে এর আগে এই যে দলটায় ও ছিল, সেই দলের সাংসদ, মন্ত্রী, একাধিক মন্ত্রী 2020 সাল অব্দি ছিল। তো তখন তো এই গঙ্গাসাগর মেলাকেই মডেল বলে শুভেন্দু অধিকারীরা চিহ্নিত করত, আর সত্যিই তো মডেল। সারা ভারতবর্ষের কাছে মডেল একটা জায়গা হয়ে গেছে এই গঙ্গাসাগর মেলা। সারা ভারতবর্ষের মধ্যে রেকর্ড সংখ্যক পুণ্যার্থী আসছেন। গত 2-3 বছরে যা পুণ্যার্থী বেড়েছে এটা ভাবা যায় না। সেখানে শুভেন্দু অধিকারীরা যখন দেখছে, সুকান্ত মজুমদাররা যখন দেখছেন যে মমতা ব্যানার্জি, তার সরকার এত সুষ্ঠুভাবে সারা ভারতবর্ষ থেকে আসা এই পুণ্যার্থীদের এত সুন্দরভাবে মেলা অর্গানাইজ করা হচ্ছে, গায়ের জ্বালা এসব কথা বলছে। আমি আগেও বলেছি যে শুভেন্দু অধিকারী এই যে শীতকালে কথাবার্তাগুলো বলছেন, শীতকালে অনেকে স্কিনে প্রবলেম হয়। শুভেন্দু অধিকারীর স্কিনে প্রবলেম হচ্ছে, শুকিয়ে যায়, চিড়বিড় করে, চুলকোয়,
ওর একটু ভেজলিন বা ভালো সাবান দিয়ে চান করা উচিত। আজকে কংগ্রেস রাম মন্দির অযোধ্যায় রাম মন্দিরের আমন্ত্রণ ফিরিয়ে দিল। তাদের বক্তব্য, রাম মন্দির উদ্বোধনকে আরএসএস এর নিজস্ব কর্মসূচি আখ্যা দেওয়া, মানে কংগ্রেস আখ্যা দিয়েছে। গান্ধীকে মল্লিকার্জুন খাড়গে দেখুন, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী আজও খুব স্পষ্ট করে দিয়েছেন যে আমরা সব ধর্মকে সম্মান করি, রাম নিশ্চয়ই ভগবান, কেউ বাড়িতে পুজো করেন, কেউ মন্দিরে পুজো করেন, কেউ হৃদয়ে পুজো করেন, কিন্তু এই রাম মন্দিরটা একটা রাজনীতির গিমিকে পরিণত করা হয়েছে এবং মানুষকে ভেদাভেদের জন্য, মানুষের মধ্যে ভেদাভেদের রাজনীতি করার জন্য রাম মন্দির ইস্যুটাকে অপব্যবহার করা হচ্ছে। এটা আমরা কোনো মতে সমর্থন করি না। আজকে তো প্রধানমন্ত্রী মানে প্রাইভেট গুজরাট গ্লোবাল সামিটে বলেছেন যে ভারতবর্ষ এখন 6th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। 10 বছর আগে এটা ছিল না, মানে 11 পজিশনে ছিল 10 বছর আগে। এই যে অর্থনীতি উনি যেগুলো বলছেন ভারতবর্ষের আর্থিক উন্নতির, সেগুলো শুধু সংখ্যার জাগলারি, বিভ্রান্ত করা। সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক, শ্রমিক, অসংগঠিত শ্রমিক, চাকুরিজীবী, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তারা সবাই বুঝতে পারছেন কি কঠিন প্রতিকূলতার মধ্যে ভারতবর্ষ চলছে এবং তাদের দৈনন্দিন জীবনে কি পরিমাণ চাপ আসছে। ফলে প্রধানমন্ত্রী যে দাবি করছেন তার সঙ্গে ভারতবর্ষের বাস্তব পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। কাকুর মামলা আজকে তো সেইভাবে প্রভাব পেল না, মানে একই একেবারেই বলতে পারবো না। আচ্ছা, 2016 প্রাথমিকের প্যানেল, যেটা সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেটা খারিজ করে দিয়েছে আজকে ডিভিশন বেঞ্চ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কোন একটা আইনের কলেজে ছাত্ররা একটা লেকচারের জন্য আমন্ত্রণ জানালে খুব ভালো হয় যে কিভাবে একজন বিচারপতি এমন নির্দেশ দেন যেটা ঘন ঘন স্থগিতাদেশ হয়ে যায়, কিভাবে স্থগিতাদেশ পেতে হয় নিজের অর্ডারের উপর, এর উপর একটা আদর্শ লেকচার কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেওয়ার জায়গায় পৌঁছে গেছেন। উনি অর্ডার দেন, সেই অর্ডারের কোনো ফাঁক থাকে, ভিত্তি কোথাও ফাঁক থাকে, ভিত্তিতে উনি একটা প্রাথমিক প্রচার নিয়ে নেন, কিছু ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি করে দেন, কিছু ক্ষেত্রে ব্যক্তিগত রাজনীতির উইশ লিস্ট প্রকাশ করে ফেলেন, কিন্তু তারপর সেটা স্টে হয়। হাউ টু গেট এ স্টে অন মাই ওন অর্ডার, হাউ টু গেট এ স্টে অন মাই ওন অর্ডার, এর উপর দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা খুব ভালো বিশ্লেষণ যে কোনো আইনের ক্লাসে দেখতে চাই। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবার রিভিউ বইটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রিভিউ বইটাকে তলব করলেন জেলা শাসক বিডিওদের। একজন সাংসদ হিসাবে কি এইভাবে তলব করতে পারেন? তলবের কি আছে? সাংসদ তার এলাকার খবর নেবে না? 100% নেবে। সাংসদ জনপ্রতিনিধি, সাংসদ সেই এলাকার জেলা যা যা প্রজেক্ট আছে, যা উন্নয়ন আছে, মানুষের যা যা কাজ আছে, সরকারের যা যা প্রজেক্ট চলছে, তার অগ্রগতি, মানুষের যা যা দাবি, সেগুলো রিভিউ করবে না? 100 বার করতে পারে। উত্তরবঙ্গ সফরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে বিশেষ নজরদারি উত্তরবঙ্গে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো। মুখ্যমন্ত্রী হওয়ার আগে ছেড়ে দিলাম, 2011 থেকে আজ পর্যন্ত কতবার মুখ্যমন্ত্রী নর্থ বেঙ্গলে গেছেন? কতবার গেছেন? তো যে মুখ্যমন্ত্রী সারা বছর ধরে সারা রাজ্য চষে ফেলছেন, কোথায় কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার থেকে রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদার সমস্ত প্রান্ত তিনি আর একবার যাচ্ছেন বলে সঙ্গে সঙ্গে এই ধরনের ব্যাখ্যা করতে হবে? তিনি তো রাজ্যের প্রতিটা প্রান্তে, এত কোন মুখ্যমন্ত্রীকে প্রতিটা জেলায় এতবার যাওয়া এর আগে বাংলায় দূরের কথা ভারতবর্ষে কেউ দেখেনি। নাম না করে শাহজাহান প্রসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন অর্জিত সম্পত্তি দখল করতে চাইছে ইডি সিবিআই, কি বলবেন? আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যের উপর কোনো, উনি নাম না করে কাকে বুঝিয়েছেন, কি বুঝিয়েছেন যেটা জানি না, আমি সেটা বলতে পারবো না। নিয়োগযোগ্যতা মামলায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজ রিপোর্ট জমা দিয়েছে ইডি এবং সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষার পর রিপোর্ট দিল ইডি। তদন্তের পার্ট কোর্টের বিষয়, ফলে
এই বিষয়ে কোনো মন্তব্য করব না। বিধানসভায় যে জাতীয় সঙ্গীত অবমাননা মামলা, তাতে বিজেপি বিধায়কদেরকে জেরার জন্য ডাকতে পারবে না, এরকম একটা নির্দেশ আজকে বিচারপতি জয় সেনগুপ্ত দিয়েছে। আদালতের বিষয় এই নিয়ে মন্তব্য করব না। কোর্টের নির্দেশ ছাড়া পুলিশের চার্জশিট নয়, কড়া নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। বিধানসভা জাতীয় সঙ্গীত অবমাননার মামলা হাইকোর্টের নির্দেশ ছাড়া চার্জশিট দিতে পারবে না পুলিশ। বললাম তো যে এটা যেহেতু এটা মহামান্য বিচারপতির নির্দেশ, তাহলে এর ওপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। জাতীয় সঙ্গীত নিয়েই তো পুলিশ এত তৎপর হয়েছিল এবং মামলা, তাহলে মামলাগুলোর এক একটা পর্যায়ে থাকে। আজকে এরকম একটা অর্ডার হয়েছে, নিশ্চয়ই রাজ্য সরকার বা পুলিশের তরফ থেকে সেই বক্তব্য যাবে। ফলে মামলার প্রত্যেকটা স্টেজে আলাদা করে মন্তব্য করা খুব মুশকিল। রাজ্য প্রস্তাব না পাঠাতেই আটকে রয়েছে উচ্চ শিক্ষা ক্ষেত্রে পিএম ঊষা প্রকল্পের 160 কোটি টাকা। কেন্দ্রের একটি প্রতিনিধি দল বাঁকুড়াতে এসেছিলেন, তারপরে আগাগোড়া মিথ্যা কথা বলে যায়, বিভ্রান্তিকর কথাবার্তা বলে। রাজ্যের যাবতীয় প্রপোজালগুলো পাঠাবার পরও শুধু এই স্কিম নয়, বাকি স্কিমগুলোর মনরেগা থেকে শুরু করে আবাস পর্যন্ত টাকা আটকে রেখেছে। 1,50,000 কোটি টাকার মতো আমাদের পাওনা, তারা শুধু নানা রকম ছুতো করে যাচ্ছে। মমতা ব্যানার্জির আজকের পশ্চিম মেদিনীপুর নিয়ে মিটিং, সেখানে দেবের প্রসঙ্গ আসছে সূত্র মারফত, তাহলে কি প্রশ্ন চিহ্নের মধ্যে কোনো বৈঠক চলাকালীন কোনো সূত্র মারফতের প্রশ্ন উত্তর দেব না। কি দেব গেছে তো, তাহলে কি সূত্র কি বলছে? আলোচনা হবে, বিশেষ আলোচনা। এই তোমরা কি পাগল হয়েছো? মানে একটা প্রশ্নেরও একটা মান রাখো, একটা তো মানে মিনিমাম স্ট্যান্ডার্ড রাখো। হ্যাঁ, যদি হয়ে থাকে অত্যন্ত আপত্তিকর নিন্দনীয় কাজ, বিচ্ছিন্ন ঘটনা, সমাজে কিছু খারাপ ঘটনা ঘটে যায়, সেগুলো যত কমে তত ভালো। পুলিশ প্রশাসন দেখছে। আর যে চার্জশিট দিয়েছে মানে নিয়োগ দুর্নীতি মামলায়, সেগুলো কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে কিংভিং বলা হয়েছে এমনটা নয়। পরেশ অধিকারী পর্যন্ত নাম আছে, সুবীরেশ, এসপি সিনহা, পরেশ অধিকারী শিক্ষা প্রতিমন্ত্রী, তার পর্যন্ত। দেখুন, চার্জশিটে নাম থাকা, প্রথম কথা এই তদন্তটার ব্যাপারে কিছু বলবো না, কারণ এখানে কোথাও না কোথাও কিছু না কিছু গলত আছে, এটা কিন্তু ঠিক। এবার কে করেছেন না করেছেন সেটা নিয়ে তথ্য প্রমাণ ছাড়া কোনো মন্তব্য করা যায় না। এখন চার্জশিট ব্যাপারটা এমন, এটা এজেন্সি কারোর উপর চাপিয়ে দেয়, ফলে চার্জশিটে যা থাকে সেটা ধ্রুব সত্য, সেটা এই মুহূর্তে বলা যায় না। এটা যতক্ষণ না ট্রায়ালে প্রসেস শুরু হচ্ছে তার আগে এই মন্তব্যগুলো করা খুব, এটা একজনকে টার্গেট করে চার্জশিটটা ধরিয়ে দেওয়া যায়, ট্রায়ালে ফেলে দেওয়া যায়, কিন্তু সেটা যতক্ষণ না এগোচ্ছে ততক্ষণ এই নিয়ে কমেন্ট করা যায়। আরেকটা হচ্ছে যে তৃণমূলের যে নেতা অ্যারেস্ট হয়েছেন শঙ্কর আট্র, তার পরিবারকে ডাকা হয়েছে। তবে এজেন্সি যেটা এই ক্ষেত্রটায় যেহেতু কিছু গন্ডগোল আছে বলেই তো এত কিছু, ফলে আমি একটা কথা বলছি যে এই চার্জশিটটা মানেই ধ্রুব সত্য নয়, কিন্তু আমি কখনোই এই ক্ষেত্রে চার্জশিট ভিত্তিহীন এই কোনো ধরনের কমেন্টই করব না। কোনটা শিক্ষা আরেকটা বলছি যে মানে এজেন্সি দাবি করছে যে ওদের পরিবারের লোকজনকে ডাকার সময় যে রেশন দুর্নীতি মামলায় 95টা বিদেশি মুদ্রা সংস্থা বিনিময়ের একটা হদিশ পাওয়া গেছে, যে এদের বিনিময়ে এটা কাজ করছে। এতগুলো মুদ্রা বিনিময় সংস্থা আছে তো প্রথম শুনছি, সুতরাং বলতে পারবো না, এগুলো একেবারেই তদন্ত করছে। কিশোর দত্তকে সরিয়ে দিলেন অমৃতা সিনহা, কেন কাকুর হয়ে লড়ছেন এই প্রশ্ন তুলে কিশোর দত্তকে সরিয়ে দিলেন? আদালতের প্রসেস, এটা একদম আদালতের প্রসেস, কিন্তু এটা কেন একজন আইনজীবী, তিনি তার স্বাধীনতা আছে করার, কিন্তু এটা কেন কি হয়েছে এটার বিস্তারিত না জেনে কোনো মন্তব্য করতে পারবো না। আমার মনে হয় যাকে নিয়ে এই বিষয় তিনি নিজেই যথেষ্ট এর ব্যাখ্যা দিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই যে কাকু যে অ্যাপিল করেছিলেন সেটাও তো ডিভিশন বেঞ্চ খারিজ করেছিল, মানে সেখানে ডিভিশন বেঞ্চেও কাকু ধাক্কা খেলেন। এই নিয়ে আমি মানে কোনো মন্তব্যই নেই আমার, তার কারণ আমি জানি না গোটা বিষয়টা, জানি না, ওনাকে চিনি না, মানে ওনার সঙ্গে দলের কোনো ব্যাপারের কোনো সম্পর্ক নেই, খামোখা আমি মন্তব্য করবো।